প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার তো আপনাকে চিনে না এমন কোনো মানুষ নাই। আমাদের বাহুবলের যেহেতু সন্তান আপনি, এবং আপনি একজন বিশিষ্ট সমাজসেবক, এবং বাকি পরিচয়টা আপনার মুখ দিয়ে দর্শকদেরকে একটু বলবেন প্লিজ। আমি তো এসএসসি পর্যন্ত আমাদের এই এলাকায় বাহুবলের মিরপুর থেকে জি। এসএসসি পাস করার পরে সেই 1992-তে এমসি কলেজে গিয়ে ইন্টারমিডিয়েট ভর্তি হলাম। ওইখানে গিয়েই আমার পড়াশোনা, অনার্স, মাস্টার্স, এলএলবি সব কিছু মিলিয়ে প্রায় 34 ইয়ার্স সিলেটে বসবাস করছি। সামাজিকভাবে আমি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, জি। সিলেটের প্রায় 100 বর্ষের উপরে এটার সময়। তারপরে আঞ্জুমানে খেদমতে কোরআন, আরও একটা সংস্থা, যেটা স্বাধীনতা উত্তরকালেই এস্টাবলিশড হয়েছিল, ওইটারও আমি লাইফ মেম্বার। রেড ক্রিসেন্ট হবিগঞ্জ জেলা ইউনিটের আমি লাইফ মেম্বার, সেই সাথে বর্তমানে এরক কমিটির সিনিয়র সদস্য। এবং রেড ক্রিসেন্ট সিলেট জেলা ইউনিট যেটা, ওইটারও আমি লাইফ মেম্বার। সেই সাথে বিভাগীয় ক্রীড়া কমিটি, ক্রীড়া সংস্থার যে বর্তমানে অ্যাডক কমিটি, এই অ্যাডক কমিটির মেম্বার। এইখানে তো বিভাগীয় কমিশনার মহিদুল হলেন এই কমিটির সভাপতি। মোরলেস এটা হলো আমার সামাজিক পরিচয়। আর রাজনৈতিকভাবে আমি ইসলামী ছাত্র শিবিরের সিলেট মহানগর সভাপতি ছিলাম, কেন্দ্রীয় কমিটির সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ছিলাম। পরবর্তী সময় বিদায় নিয়ে এসে ছাত্রজীবন শেষ করার পরে আমি শ্রমিক আন্দোলন করেছি প্রায় 12 বছর। তারপরে জামাত ইসলামের বর্তমানে কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য এবং সিলেট মহানগর জামাতের সেক্রেটারি। জামাত কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ থেকে প্রায় 2.5 বছর আগেই আমাকে হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহুবল আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে, যাতে আমি এই এলাকার মানুষের দুঃখে সুখে পাশে থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করি। অনেক সুন্দর একটি পরিচয় তিনি দিলেন, এবং আমরা অত্যন্ত খুশি আজকে ভাইকে পেয়ে। আমি প্রথমত একটি কথাই বলবো, যেহেতু বাহুবলের সন্তান আমি, সেহেতু বাহুবলের যদি আপনি নির্বাচিত হন আগামী নির্বাচনে, তো সেই ক্ষেত্রে আমাদের এলাকার জন্য আপনার প্রথম কাজ কি থাকবে? নাম্বার 1, বাহুবলের মানুষ তো আসলে স্বাধীনতা উত্তরকালে এমপি পাই নাই। একজন নির্বাচিত হয়েছিলেন কিছুদিনের জন্য, কয়েকদিনের জন্য। তারপর তো আর সেটা ফেসিবাদের আমলের কথা, সেই চাপটা তো এখন ক্লোজ। তো এটা যদি ক্লোজ করে দিই, তাহলে বাহুবলের মানুষ স্বাধীন বাংলাদেশে কোনো এমপি পায় নাই। তো নাম্বার 1, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দয়া করেন, আমি যদি আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত হয়ে পাশ করি, তাহলে 1 নম্বরই কাজ থাকবে শিক্ষা নিয়ে কাজ করা। আমাদের এই এলাকার শিক্ষার ক্ষেত্রে, শুধু আমার এই এলাকা না, এন্টার হবিগঞ্জে অনেক পিছিয়ে। আমরা শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার গুণগত মান, আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এইগুলাতে ক্লাসের কোয়ালিটি সম্পন্ন ক্লাস মেনটেন, ডিসিপ্লিন মেনটেন, এই বিষয়গুলোকে এনশিওর করা আমার কাজ থাকবে ইনশাল্লাহ। এটা হলো শিক্ষা নিয়ে কথা বললাম। জি। আর আরও একটা বিষয় পরিষ্কার, যে আমাদের হিউজ পরিমাণ প্রান্তিক জনশক্তি আছে আমাদের বাহুবলে। জি। এর মধ্যে চা বাগান, চা শ্রমিক একটা, যারা দিন আনে দিন খায়, লিভ ফ্রম হ্যান্ড টু দ্য মাউথ। তো তারা তাদের জীবন ধারণ যে জায়গায় করতে পারে না, সেখানে বাচ্চাদেরকে পড়াবে, এটা তো দুরূহ ব্যাপার। এই ক্ষেত্রে তাদের বাচ্চারা যদি পড়াশোনার ক্ষেত্রে সামনে এগিয়ে আসে, এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি হতে চায়, ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, তাদেরকে কিভাবে আমরা স্টাইপেন্ড দিয়ে, বৃত্তি দিয়ে তাদেরকে আমরা এগিয়ে আনতে পারি, এই ক্ষেত্রে আমার একটা স্পেশাল অ্যাটেনশন থাকবে। কামার কুমার জেলে তাঁতি, এটা আরেকটা প্রান্তিক জনশক্তি আমাদের এই এলাকায় আছে। এদেরও সন্তানদের পড়াশোনার ক্ষেত্রে আমরা যাতে এগিয়ে আনতে পারি। কৃষিজীবী সম্প্রদায় আরও বড় একটা অংশ, মৎস্যজীবী সম্প্রদায় আরও বড় একটা অংশ, তাদের শিক্ষা দীক্ষার প্রতি অ্যাটেনশন দেওয়া, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দেওয়া, তাদের এনকারেজ করা, উৎসাহিত করা, এটা থাকবে আমার 1 নম্বর দায়িত্ব, শিক্ষা নিয়ে কথা। 2 নম্বর, চিকিৎসা সেবাটা একেবারেই অপ্রতুল। ভাঙ্গাটুটা যাই আছে আমাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডাক্তার নাই। ডাক্তারের পোস্ট আছে দেখা যাবে 8টা, সার্ভ করতেছেন 2 জন। আমাদের আসন তো বা মানে 100, ওইখানে রুগী এসে বসে আছে 500। পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্রপাতি নাই। এই যে একটা অপ্রতুলতা স্বাস্থ্য খাতে, এটা আমাদেরকে বেশ ভোগাচ্ছে। এই ক্ষেত্রে কমিউনিটি যে ক্লিনিকগুলো হচ্ছে,
এগুলার ডেপ্লয়মেন্ট অর্থাৎ ডাক্তার পাওয়া যাচ্ছে না। এখানে ডাক্তারদের যাতে সিভিল সার্জনই বলেন আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন সব জায়গায় যোগাযোগ স্থাপন করার মধ্য দিয়ে যাতে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে ডাক্তার ইনশিওর করা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে ডাক্তার এনে এখানে চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, এই ক্ষেত্রে আমার একটা আন্তরিক প্রচেষ্টা থাকবে ইনশাআল্লাহ। তারপরে কথা হলো আমাদের অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমার ধারণা যে হবিগঞ্জের মধ্যে আমাদের বাউবল উপজেলাটাই যুগাযুগে রাস্তাঘাট মিলিয়ে সবচেয়ে বাজে অবস্থায় আছে। এই জায়গায় কীভাবে উন্নয়ন করা যায়, আর তার চেয়েও বড় কথা হলো যে রাস্তাঘাট বিনির্মাণ করে দেখা যায় 1 বছরও যায় না, নষ্ট হয়ে যায়। এই যে 1 বছরও একটা রাস্তা গেল না, এটা যে নষ্ট হয়ে গেল, এটার দায়িত্ব দায় কার? এই দায় শুধুমাত্র ঠিকাদারের নয়, এই উপজেলা মানে প্রপারে যিনি কাজ দেখেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তারও আছে ডেফিনেটলি। সুতরাং আল্লাহ চাহে তো যদি এই জায়গায় আমার সুযোগ থাকে তাহলে কোনো ধরনের অনৈতিকতা ডিজনেস্টি যাতে এই ক্ষেত্রে কাজ না করে রাস্তা, কালভার্ট, ব্রিজ, ভবন এগুলা বিনির্মাণে উচিত হলো যে কোনো একটা প্রজেক্ট একটা বড় আকারে সাইনবোর্ড দিয়ে বলে দেওয়া যে এই হলো এই প্রজেক্টের অর্থমূল্য, সময়সীমা, এই হলো তার কাজের ক্রাইটেরিয়া, টোটাল বিষয়টা সাইনবোর্ড দিয়ে টানিয়ে দেওয়ার কথা। কিন্তু কোথাও কিন্তু আমরা এটা দেখি না। বড় রাস্তায় কাজ হচ্ছে, পাশে কোনো সাইনবোর্ড নাই। বড় বিল্ডিং হচ্ছে, পাশে কোনো সাইনবোর্ড নাই। এটা কত টাকার প্রকল্প, এটার কী কী কোয়ালিটি, কত ফিট গভীরে যাবে, এখানে কি পাইলিং আছে কি না, এর কোনো ধরনের ব্যাখ্যা নাই। তো ইনশাল্লাহ যদি আল্লাহ চাহে, আল্লাহর রহমত থাকে, আল্লাহর বরকত থাকে, আমার উপরে যদি আল্লাহর দয়া থাকে, আমি যদি নির্বাচিত হই এই আমার হবিগঞ্জ 1 নবীগঞ্জ বাহুবল আসনে, তাহলে এই অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এগুলো ট্রান্সপারেন্সি, অনেস্টি আমি অফকোর্স মেনটেন করব। তারপরে কথা হলো যে আমাদের এই এলাকাটা দ্রুত শিল্পায়ন হচ্ছে, খুব দ্রুতই আপনারা দেখছেন বিভিন্ন কোম্পানিগুলো এখানে এসে গিয়েছে। এখানে গ্যাস কোম্পানি আছে, নতুন করে একটা কূপ খনন হচ্ছে আমাদের পাশেই পানিউন্দাতে। সব কিছু মিলিয়ে একটা দ্রুত শিল্পায়নের দিকে যাচ্ছে। বাট আমাদের ছেলে সন্তানদের কিন্তু ওই অর্থে কোনো কর্মসংস্থান এখানে হচ্ছে না। যাতে আমাদের ছেলে সন্তানদের, আমাদের আগামী প্রজন্মের কর্মসংস্থান হয় সেটাও আমি খেয়াল করব। আমাদের নতুন প্রজন্মকে আমরা কীভাবে একটা ডিজিটালাইজড জেনারেশন সেবা করতে পারি, তাদের হাতে কলমে কীভাবে তাদের বিভিন্ন ধরনের আউটসোর্সিংয়ের ট্রেনিং দিতে পারি, তাদেরকে কীভাবে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারি, দেশ কিংবা প্রবাসে যাতে গিয়ে তারা ভূমিকা রাখতে পারে। মোটা দাগে এটাই আমার কথা। আল্লাহ যদি আমাকে কখনো এই আসনে বিজয়ী করেন তাহলে এগুলো আমার থাকবে প্রায়োরিটি। প্রিয় বাহুবলবাসী এবং মিরপুরবাসী, আপনারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। ভাইয়ের কথার সাথেই আপনারা এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা আপনাদের মতামত কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে মতামত শেয়ার করবেন। আরেকটি বিষয় আমি ভাইকে বলতে চাই, যেহেতু আমাদের মিরপুরের যে সাবেক চেয়ারম্যান আপনি অবশ্যই চিনেন যে আব্দুল বাসিত সাহেব, ওনার যে ফাউন্ডেশন, ওনার যে ইচ্ছে ছিল একটি রাস্তা তৈরি করা, এই বিষয়টি হয়তো বা আপনি জানেন কিনা, তার এই স্বপ্ন পূরণে আপনি কতটুকু এগোতে পারবেন? দেওয়ান আব্দুল বাসিত সাহেব আমাদের ছোটোবেলা থেকেই দেখেছি, উনি আমাদের পার্শ্ববর্তী এলাকায়, আমরা একই ইউনিয়নে বালুচর কুঠান্দর এলাকাটা, ওই এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি এবং তাদের পরিবারের যে অবদান আমাদের এই এলাকায় লোকালি, ওনার নামে একটা ফাউন্ডেশন আছে, ওনারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন, তারপরে শিক্ষা খাতে খরচ করে থাকেন, ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ওনারা দান অনুদান দিয়ে থাকেন। সুতরাং তার যে অবদান সেটা অনস্বীকার্য। এই প্রজন্ম হয়তো বা ওনাকে চিনবে না, বাট আমাদের সময়কার বা তারও আগের সিনিয়র যারা, তারা দেওয়ান আব্দুল বাসিতকে চিনেন। উনি অত্যন্ত মিষ্টভাষী ভদ্রলোক ছিলেন। ওনার অসামান্য অবদান মিরপুরবাসী কখনো ভুলবে না। আমরাও মনে করি ওনার স্মৃতিকে সংরক্ষণের জন্য তিনি যেভাবে অকাতরে তার সহায় সম্পত্তি ফাউন্ডেশনের নামে দিয়ে সমাজকে উনি সার্ভ করে যাচ্ছেন, তার মতো একজন মানুষকে যদি আমরা কোনো একটা রাস্তার নামকরণ অথবা কোথাও কোনো একটা বিল্ডিংয়ের নামকরণ বা কোনো একটা ফরম্যাটে, একটা অবকাঠামোতে সর্বসম্মতিক্রমে তাকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা নিয়ে আরও বেশি বেশি ভালো কাজ করতে উৎসাহিত হবে এবং এগিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং সবার জন্য শুভকামনা রইল।